এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার। ঘুম থেকে উঠে পড়েছি আজকে 7:30টার সময়, কারণ আজকে আমার অনেক কাজ। তো তার জন্য সকাল সকাল উঠে পড়লাম। তো উঠে এদিকে টিফিন করে নিলাম, মানে চা টিফিন খেয়েছি। এক পাশে ভাত বসিয়ে আরেক পাশে এদিকে বাদাম ভাজতে বসিয়ে দিয়েছি। বাদামটা কিন্তু এনেছিল কবে, ভাজবো করে আর ভাজা হচ্ছে না। দেখো, আগে যদি বাদামটা একটু ভেজে রাখি দিতাম তাহলে কিন্তু এই সময়টা আমার আর নষ্ট হতো না। এখন বাদামও ভাজতে হচ্ছে, এদিকে আবার পেঁপে কুড়িয়ে নিচ্ছি, পেঁপের শাক করবো আজকে। এদিকে বড় গেল আবার বাজারে, তো সবজি বাজার আছে। এখন ওই বলছে মাছ নিয়ে আসবে, তো ওর জন্য তোমাদের দাদাভাই গেল। আর আমি এদিকে এখন পেঁপেটা শাক করে নেব, তাহলে সকালবেলায় তো বড় মশাই খেয়ে যেতে পারবে বলো। আর এখন তো সামনেই চলে আসছে পুজো, মানে ফার্স্ট পুজো পড়েছে মনে হয় সোমবার দিনকে পড়েছে। মানে এখন একটা রবিবার কালকে, তারপর মাঝখানে একটা রবিবার মনে হয় মহালয়া হবে, এরপরে রবিবারে মনে হয় মানে ষষ্ঠীটা হবে, বিলু ষষ্ঠীটা। তো পুজো না একদম এবার একদম পুরো এগুলো তো ভালো লাগে না, দেখবে লাস্টে দিয়ে একদম ভালো লাগবে না। পুজো একটু আস্তে আস্তে এরকম হলে ভালো, একটু লেট করে অক্টোবর মাসে পুজোটা হলে ঠিকঠাক হতো। আর এবারে তো অক্টোবরের 2 তারিখ পুজো হয়ে যাবে, দশমী হয়ে যাবে। তো যাক, এদিকে দেখো আমার এদিকে ভাত হয়ে গেছে। এবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, কারণ ভাত আবার নরম হয়ে গেলে খাওয়া যায় না। এদিকে পেঁপে কুড়িয়ে নিচ্ছি, এদিকে বাদাম মানে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে আবার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান জড়াচ্ছি। মানে কি বলবো, সকালবেলায় যে আমাদের গৃহিণীদের কী পরিমাণে চাপ থাকে। বিশেষ করে যদি সকালের আবার খাবার দাবারের কোনো ঝামেলা না থাকে, যে টিফিন খেলে হয়, তাহলে দেখবে কোনো অসুবিধা নেই, আস্তে ধীরে করা যায়। কিন্তু সকালে যদি ভাত খাওয়ার চাপ থাকে তখন তো আর বলে লাভ নেই। কী পরিমাণে যে চাপ থাকে, তার উপর আবার টাইমের মধ্যে বরকে করে দিতে লাগবে। তা আর এখন তো বর আরও তাড়াতাড়ি করে চলে যাবে, যেহেতু পুজো চলে আসছে সামনে। তার উপর আমাকেও যেতে লাগবে, কারণ পুজো আসলে আমাকে তো দোকান ডিউটি করতে হয়। তো তার জন্য আমাকেও কিন্তু সকালে সংসারে কাজকর্ম শেষ করে পুজো টুজো দিয়ে একদম দোকানে কিন্তু যেতে লাগবে। তো সেই এখন পুজো অবধি যে কী পরিমাণে আমার মানে চাপ থাকবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না কতটুকু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, কারণ কোনো সময় এরকম হয়, ওই যে দোকান থেকে আস্তে আস্তে আমার 12টা-1টা বেজে যায়। তোমাদের দাদাভাইয়ের সাথে আসি, তখন এসে রান্না করে খেয়ে তখনকার ইচ্ছে হবে ভিডিওর কাজ করার, তোমরাই বলো। তার উপর এটাকে আপলোড করা কী যে কষ্ট। আবার পরদিন ভোরবেলায় উঠে যাই, না হলে আবার রান্না বান্না করে খাওয়াতে কাটাকুটি করে এদিকে পুজো টুজো দিয়ে আমাকে তো আবার টাইমের মধ্যে যেতে লাগবে বলো। এখন তো একটু লেট করে যেতে পারি, কিন্তু পুজোটা এগিয়ে আসলে না, তখন কিন্তু আমি আর লেট করে যেতে পারি না। একদম সকাল সকাল আমাকে যেতে লাগে, মানে 11টার আগে কিন্তু আমাকে যেতেই হয়। এদিকে ডাস্টবিন পুরো ভর্তি হয়ে গিয়েছিল, তো এই ডাস্টবিনের ময়লাগুলো এটার মধ্যে ফেলে দিয়েছি। ভর্তি হলে তোমার দাদাভাই ফেলে দেয়। তো এদিকে দেখো এবার বাদামটা তো আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে বাদামটাকে মানে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে একটু গরমও আছে, হাতে যেন হচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে বাজার নিয়ে চলেও আসলো। তো যাক, এদিকে তোমাদের দাদাভাই দেখা যাক কী নিয়ে আসলো। আর আমি এদিকে বাদামটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি, কারণ পেঁপের শাকের মধ্যে বাদাম না দিলে ভালো লাগে না। নারকেল কুড়া দিলেও ভালো লাগতো, তবে নারকেল এখন ঘরে নিই। আর নারকেলটা এমনিতেও আমার ঘরে কমই খাওয়া হয়, তবে থাকলে কিন্তু একটু দিতাম। নারকেল ঘরে থেকে না আমার নষ্ট হয়। আমি যখনই আমার বাপের বাড়িতে যাই তখনই কিন্তু বাবু নারকেল দিয়ে দেয়, আর আমাদের 2 বোনের জন্য নারকেলটা রাখে। আমার বাড়িতে তো মানে নারকেল খুব কমই খাওয়া হয়, নারকেলটা বেশি একটা খাওয়া হয় না। তো যাক, বাদাম একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো বাদাম এখন কোটোর মধ্যে নিয়ে নিচ্ছি, 2টা কোটোর মধ্যে। তো আমার আবার অনেক দিন হয়ে যাবে, তবে বাদামটা না আমার শীতকালে বেশি লাগে। বাঁধাকপির শাকের মধ্যে দিই, এটা ওটা কত কিছুর মধ্যে যে বাদামটা দিই। আর আমার বাদাম খেতে বেশ ভালো লাগে। বাদাম ছাড়াতে গিয়ে যে কয়টা বাদাম আমি মুখে তুলেছি বলে আর বোঝাতে পারবো না এরকম। তো যাক, একটাই এর মধ্যে তো নিয়ে নিলাম, আর বাদবাকিটা এটার মধ্যে নিয়ে নেব। পেঁপের শাক, বাঁধাকপির শাক, এগুলির মধ্যে একটু বাদাম টাদাম দিয়ে খেলে দেখবে বেশ ভালো লাগে যেন খেতে। তারপর আবার পোলাও টোলাও করলে তখন তো আবার বাদামটা দিই। তো যাক, 2টার মধ্যে বাদামটা নিয়ে নিলাম। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো লঙ্কা, কারণ আমার ঘরে লঙ্কাটা কম ছিল। তো ওকে বললাম লঙ্কাটা নিয়ে আসার জন্য। তো এদিকে লঙ্কা নিয়ে আসলো, আর নিয়ে আসলো বিলেতি ধনেপাতা। এখন তো দেশি ধনেপাতা কদিন বাদেই চলে আসবে, মানে বেরিয়ে যাবে। আগে তো একদম পুজোর সময় বেরিয়ে যেত সব কিছু। আর এবার তো বৃষ্টির যা অবস্থা, বৃষ্টির জন্য কোনো কিছুই আর ক্ষেত খামারের মধ্যে কিন্তু আর হচ্ছে না, কারণ ফসল তো ফেলতেই পারছে না, এত পরিমাণে বৃষ্টি দিচ্ছে। কিছু কিছু সময় দেখবে এত পরিমাণে রোদ দেবে, তখন একটু বৃষ্টির দরকার, বৃষ্টি দেবে না, এই চলে। তো বিলেতি ধনেপাতার শিকড়টা নেই, না হলে লাগিয়ে দিতাম গাছগুলো, কারণ একটা বিলেতি ধনেপাতাও ঘাস নেই আমার ঘরে। মানে আমার ঘরে বলছি, আমার বাড়িতে বিলেতি ধনেপাতাটা দেখবে একটু শুটকি মাছের বাটার মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে। তারপর এরকম মাছের ঝোলের মধ্যে দিতেও কিন্তু ভালো লাগে। আর এবার কিন্তু আমার ঘরে অনেক দিন বাদে কিন্তু এই পাবদা মাছটা নিয়ে আসলো। আমার একটা বিয়ের পর একটা সময় আমি পাবদা মাছ এত পরিমাণে খেয়েছি, মানে এতটা ভালো লাগতো। কারণ আমার বিয়ের আগে না আমাদের এখানে পাবদা মাছ না যেত না, অন্যান্য মাছ ছিল কিন্তু পাবদা মাছটা ছিল না। এত রকমের মাছের যে ভ্যারাইটি,
এটা কিন্তু আমার বাপের বাড়ি এলাকায় মানে ছিল না। এখন তো পাবদা মাছও পাওয়া যায়, ট্যাংরা মাছও পাওয়া যায়, কিন্তু তখন কিন্তু ছিল না। আর বিয়ের পর এসে এখানে খেয়েছি, এতটা ভালো লাগতো আমার, আর এত পরিমাণেই খেয়েছি। তারপর একদম পাবদা মাছের উপরে যেন পুরো একদম বিরক্তি চলে এসেছে। এখন আবার অনেক দিন বাদে আনলে তো আজকে একটু রসিয়ে কষিয়ে রান্নাটা করব একটু ঝাল ঝাল করে। আর এদিকে আমার প্রিয় শুটকি মাছ নিয়ে আসলো, লোটে শুটকি মাছ। তো শুটকি মাছগুলো একদম ছোট ছোট, এগুলো একটু আরেকটু কিন্তু বড় মোটা মোটা হয় কিন্তু। তো যাক, এই শুটকি মাছটা দিয়ে একদিন ঝোড়া বানাবো ঝাল ঝাল করে। তো তাই জন্য শুটকি মাছটাকে কাটিং করে এবারে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের মধ্যে শুটকি মাছ রাখলে জানো তো পোকাও ধরবে না, তুমি একদম 6 মাস বছর পর্যন্ত রাখতে পারবে, কোনো কিছু হবে না। আগে তো এটা আমি জানতাম না, তো এখন আমি কিন্তু ফ্রিজের মধ্যে রাখি। আগে জানতাম না বললে মানে রাখি যে ফ্রিজের মধ্যে হয়ে যাবে প্রায় বছরের উপরে হবে আমি ফ্রিজের মধ্যে রাখি, কোনো পোকা টোকা কোনো কিছু ধরবে না। সব শুটকি মাছ আনলেই না আমি একদম কাটাকুটি করে এরকম বক্স করে রেখে দিই। তো এদিকে মাছটাও দেখো কেটে নিচ্ছি। পাবদা মাছ কাটতে গেলে তো কোনো ঝামেলা নেই, ট্যাংরা মাছ কাটতে গেলে অনেক সময় যে হাতের মধ্যে কত না ঘাই খেতে হয়, ফুটো হয়ে যায়। মানে ট্যাংরা মাছের ইয়েগুলো একদম ধার তো তাই। আর পাবদা মাছ কাটতে গেলে কোনো অসুবিধাই নেই। আগে তো ট্যাংরা মাছ আমি কাটতেই পারতাম না, তারপর আমার শাশুড়ি মার কাছ থেকে শিখলাম। কদিন আমাকে কে করে দেবে বলো, সে নিজেরটা তো নিজেকে করতে লাগবে, তারপর থেকে কিন্তু শিখে গেছি। পাবদা মাছটাও পারতাম না, তো পাবদা মাছটা একদম সোজা, একবার দেখে শিখে গিয়েছিলাম। ট্যাংরা মাছটা তো সহজে কিন্তু পারিনি। তো যাক, দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্নার তোমাদের সাথে শেয়ার করব না, আজকে করব বাথরুম ক্লিন। ফার্স্টে ভেবেছিলাম আমার যে রান্নাঘরের জানলাটা, ওই গ্যাসের সামনে এই জানলাটা ক্লিন করব। তোমরা তো জানোই এই জানলাটা ক্লিন করতে গেলে আমার প্রায় ঘন্টাখানিকের মতো সময় লাগে। তো এটা আমি প্রায় 2-3 মাস পরেই কিন্তু জানলাটা ক্লিন করি। তাহলে দেখবে ওই যে একটা তেল কাস্টে হয়ে থাকে একদম, মানে একদম আঠালো হয়ে জানলার দিকে তাকানো যায় না, এইরকম হয় কিন্তু না। আমার জানলা তোমরা দেখলে বলবে। তো আমি 2-3 মাস পর করে নিই, তো তাই জানলা কিন্তু একদম পরিষ্কার থাকে। এখন আবার নোংরা হয়ে গেছে, তো যেদিন ধরবো আবারও 1 ঘন্টা সময় লাগবে। তো আজকে আর ধরবো না, কারণ জানলাটা পরিষ্কার করতে গেলে এরকম নতুন স্টিল উল আর কসব্রাইটটা নতুন হলে না আমার হাতের উপর প্রেশারটা একটু কম পড়ে। তো আজকে তাই জন্য করবো না, আজকে বাথরুমটা করে নেব। কাল মানে দেখি আবার মাঝে 2 দিন ইয়ে করে না হয় জানলাটা ধরবো। আমার তো এদিকে আবার হাতের প্রবলেম, বেশি আবার জোর দিয়ে কাজও করতে পারি না। তো আজকে তো দোকানে যাবো না, তোমাদের দাদাভাইকে বলছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে হবে, আজকে না গেলেও কোনো কিছু হবে না। তো কালকে আবার যেতে লাগবে। ভাবছি রান্নাঘরে জানলাটাকে মঙ্গলবার দিনকে দেবো কিনা, কালকে তো রবিবার, তো কালকে ও দোকানে যাব, সোমবার দিনকে তো হবেই না, ওই মঙ্গলবার দিনকে যদি জানলাটা পরিষ্কার করতে পারি। তো এদিকে দেখো, এবার এদিকে স্টিলের বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আমাদের গৃহিণীদের মানে ঘরে সংসারে কাজের অভাব নেই, ঘরে বাইরে যেদিকে তাকাবে সেদিকেই তাক, প্রত্যেক দিন কিন্তু কাজ করে রাখি। তারপরেও দেখবে একটু একটু করে যেন কাজ জমেই থাকে, সেই কাজ করে যেন আর কুলোনো যায় না, এত পরিমাণে কাজ জমে থাকে। মেয়ে রাখলে যে কাজ কি হতো। তো এদিকে দেখো ফিল্টারের উপরটা ভালো করে মুছে দিয়েছি, ফিল্টারের সাইড ফাইডগুলোও মুছে নিয়েছি। এবার একটুখানি ফ্রিজটাকে মুছে দেবো। ফ্রিজটা ক্লিন করতে গেলেও আমার এরকম 1 ঘন্টা থেকে কম লাগে, ঘন্টাখানিক লাগে না। এই ফ্রিজটা পরিষ্কার করতে গেলেও লাগে, ফ্রিজের সমস্ত কিছু ধোয়া বের করে তারপর পুরো ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে আবারও এগুলোকে সেট করা, মানে অনেক ঝামেলা। তো ফ্রিজটা আরও এগিয়ে আসলে করবো, এখন করবো না, কারণ পুজোর সময় তো আমরা আবার 3 দিন নিরামিষ খাই। তো তার জন্য মানে 2-3 দিন আগেই না হয় এটাকে করবো। তো এদিকে দেখো ফ্রিজটাকে মুছে এবার এই টেবিলের নিচটা মুছে নিচ্ছি। টেবিলের উপরটা আর আজকে পরিষ্কার করব না, আজকে যত পারছি সংসারের কাজগুলো এগিয়ে নিচ্ছি। কারণ কেন বলতো, বাথরুমে আমার গেলে এখানে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। আর বাথরুমটা না অনেক দিন হয়ে গেছে ডিপ ক্লিন করা হচ্ছে না। এমনিতে কিন্তু ক্লিন করছি, স্নানে গেলেই নোংরা হয়ে থাকলে না ক্লিন করিনি, কিন্তু ডিপ ক্লিনটা আর হচ্ছে না। তো আজকে যেহেতু ডিপ ক্লিনটা করবো তাহলে তো একটু লেট হবে, তো তাই জন্য কিন্তু সংসারের কাজগুলো আগে করার চেষ্টা করছি। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের দোকানে জলের বোতলগুলোও ভর্তি করে নিয়েছি। এদিকে আমার বড়মশাইও চলে আসলো, তো এখন তোমাদের দাদাভাইকে আমি দিয়ে দেবো খাওয়ার জন্য। আর এদিকে আমি তো খাবো, আমি একবারে রান্নাটা করে নিই তারপর গিয়ে খাবো। তো বড়মশাইকে এদিকে খেতে দিয়ে এই যে দেখো এবারে লঙ্কাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ লঙ্কার মানে বোটোগুলো যদি ফেলে না দেই না, লঙ্কাটা কিন্তু তাড়াতাড়ি মানে পচে যায়। তো তাই জন্য লঙ্কার বোটোটা না ফেলে দিই। ধনেপাতা আনলো আমি এরকমটা করি, যখন মানে এমনিতে ধনেপাতাটা আনে, দেশি ধনেপাতাটা আমি কিন্তু পরিষ্কার করেই রাখি, তাহলে খুব ভালো থাকে জানো তো। ধনেপাতাটা অনেকদিন যাবত রাখাও যায়, বলে না একটু গুছিয়ে গাছিয়ে যত্ন করে কাজ করলে কাজটা ভালো হয়, সেটাই হলো কি কথা। কিন্তু কোনো সময় হয় না, কাজের এত প্রেশারে কিন্তু হয় না কোনো সময়। সংসার হলেও আমি সবসময় চেষ্টা করি ঘরে বাইরের কাজগুলোকে একটু মানে ম্যানেজ করে যেভাবে হোক আমি একটু পরিপাটি করারই কিন্তু চেষ্টা করি। হয়তো আজকে 4টা কাজ করব না, 2টা কাজ করব, আমি কিন্তু সবসময় একটু চেষ্টা করি পরিপাটি করে করার, যে কাজটাই করবো যাতে সুন্দরভাবে হয়। ওই আধা হাউসের একটা কাজ করলাম ভালো হলো না, এইভাবে না আমার কাজ করতে ভালো লাগে না।
তো যাক, এদিকে দেখো লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আবার কয়েকটা লঙ্কা কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম, মাঝখানে আবার একটু কাজ করেছিলাম। তো যাক, এই দুইটাকে এবার ফ্রিজের মধ্যে রেখে এদিকে দেখো আমার এই মাছের ঝোলও নামিয়ে নিয়েছি, সব কিছু নামিয়ে নিয়েছি। এবার একটু আলু ভাজি করে নিচ্ছি। এবারে আলু ভাজিটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো একটুখানি পেঁয়াজ দিয়ে আলু ভাজিটা কিন্তু করলাম। যাক, আমার রান্নাবান্না শেষ। এবারে আমি বসবো খাওয়া দাওয়া করতে। তোমাদের দাদাভাইয়ের থালাটা পড়ে আছে আর আমার থালাটা থাকবে, ওইটা আমি না হয় করি, মাছ বাগে খাওয়া দাওয়াটা করি। এদিকে বেলা বেজে গেল 11টা 15। তো এদিকে দেখো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর বড় মাসে তো আগে খাওয়া দাওয়া করে চলে গেল, থালাটা আর মাজা হয়নি। ও পেঁপের শাক আর একটুখানি মাছের ঝোল নিয়েছি, মাছটা নিইনি কারণ মাছ পুরো রাত্রিবেলার জন্য রান্না করেছি। মাছ আমার আছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি, মাছ কিন্তু আমি খেলেও খেতে পারতাম। তো আমি বললাম কি পেঁপের শাক যেহেতু আছে, শুধু শুধু ইয়ে করে লাভ নেই, তাই জন্য একটুখানি ঝোলও নিয়ে নিলাম। এদিকে দেখো খাওয়া দাওয়া করে বাসনটা মেজে এই ঘরে চলে আসলাম। এসে এবার বিছানার একটু ঠিকঠাক করে নিচ্ছি। আমার না বিছানা ঝাড়া দেওয়ার জন্য একটা ঝাড়ু আনতে লাগবে। সেদিন ঘর ঝাড় দিয়েছিলাম, ওই বিছানা ঝাড়ুটা দিয়ে ঘর বাইর দিয়েছিলাম, তো এটাকে তো আর বিছানার মধ্যে আনবো না। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম, আবার এদিকে শুনি ভাদ্র মাসে নাকি ঝাড়ু বাঁধতেও নেই, তারপর ঝাড়ু নাকি কিনতেও নেই। আমি তো মানে জানি না এটা, না ইয়ে জানাতে একদিন রান্নাঘরের ঝাড়ুগুলো কিন্তু বেঁধে নিয়েছিলাম, ওই যে তোমাদের দাদাভাই যখন কলকাতা গিয়েছিল তখন। তো এইদিকে এখন ঝাড়ু আমার একটা লাগবে বিছানার জন্য, তবে এটা কিন্তু ফুল ঝাড়ু না, এটা তো বিছানা ঝাড়বো। তোমার দাদাভাইকে বললাম এবার যেন প্লাস্টিকেরগুলো নিয়ে আসে, ওই নারকেল ছোলার যে ঝাড়ুগুলো এগুলো যেন না নিয়ে আসে। তো আর ভাদ্র মাস তো বেশি দিন নেই, হাতে মাত্র গোনা কয়েকটা দিন আছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি তাই যে যাক, এটা যখন শুনলাম এখন না হয় ঝাড়ুটা নিয়ে এনো না, কদিন বাদেই না হয় এনো। আর আমি কী করি, টাওয়েল বা কোনো কিছু আমার একটা ওড়না থাকলে ওইটা দিয়ে না বেড কাভারটাকে একটু ভালো করে ঝেড়ে নিই। বিছানা না ঝাড়তে পারলে না আমার ভালো লাগে না। তো এদিকে দেখো এবার ওই মোড়াটা মুছে নিয়েছি, আর এদিকে আমার যে ফুল স্ট্যান্ডটা ওইটাও মুছে নিয়েছি। নিয়েই তারপর আমার যে ড্রেস মানে জামা কাপড় থাকে ওগুলোকে এই যে এটার মধ্যে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে কয়েকটা তোমাদের দাদাবার একটা গেঞ্জি, তারপর প্যান্ট, এগুলোকে আবার ও বাথরুমে ভিজিয়ে দিয়ে মানে আসলাম। ও না সকালবেলায় আমাকে বলবে না ধোয়ার জন্য, ও যখন দোকানে যাবে তখন এগুলোকে দিয়ে যাবে। তো এগুলো ভিজিয়ে রাখলাম, একদম স্নানে যখন যাবো বাথরুমটা পরিষ্কার করবো তার আগে না হয় এগুলোকে ধুয়ে দেবো। হাতে যেহেতু কাচবো আগে একটু না ভিজিয়ে রাখলে হয় না, মিশিংয়ে দিলে তো সাথে সাথে ইয়ে করে নিই। আর হাতে যেহেতু কাচি বেশি আমি কাচতে পারি না, তো তাই জন্য না আমি কিন্তু এটাকে আগেই ভিজিয়ে রাখলাম, যাতে কাচতে গেলে আমার বেশি না কাচতে হয়, পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। তো এবারে চট করে দেখো ঘরটা একটু ক্লিন করে নিয়েছি। এবারে চলো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই। এদিকে আবার পুজোও আছে, আজকে পুজোর বাসনকুসনও মাজা ঘষা হয়নি, মাজা ঘষা করতে লাগবে। তো আগে গিয়ে এখন বাথরুমটা গিয়ে ধরি, বাথরুমে হাত দিতে গেলেই যে আমার কতটা সময় লাগবে। তো যাক, আজকে 11:30টার মধ্যে 11:30টার উপরে বাজছে, প্রায় এখন 12:15। তো এদিকে এখন গিয়ে ওই যে ঘরের কাজকর্মগুলো মানে শেষ করতে পারছি। আর এদিকে তো ফাঁকে ফাঁকে তো আবার মোবাইলের ফেসবুকের কাজ থাকে, তারপর ইউটিউবের আজকে শর্ট ভিডিও কোনো পোস্ট করিনি। আর এই ফেসবুকের ছিল ওইটা আবার ফাঁকে ফাঁকে কিন্তু করছি। আমরা যারা ভিডিও করি তারা একমাত্র বুঝি ঘর সংসারে মাঝে মাঝে আমাদের যে কত কাজ করে রাখতে হয়, মোবাইলের কাজগুলো এগুলো আবার ফাঁকে ফাঁকে কিন্তু করছি। যেদিন বেশি প্রেশার থাকে সেদিন আর মোবাইলের ভিডিও দেওয়ার কথা আমার মনে থাকে না, ওই আমি শুধু আমার মানে কাজই করে যাই, এরকমটা করি। কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে দেখবে নির্দিষ্ট টাইমে কিন্তু ভিডিওগুলো দিলে ভালো হয়, কিন্তু আমার বেশি কাজের প্রেশার থাকলে তখন আমার খেয়াল থাকে না। যাক, ঘরটা ঝাড়ু দিয়ে বাইরেটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর চলে আসলাম বাথরুমে। এসেই ভাবছি আগে কাপড়গুলোকে ধুয়ে দিই, আগে কাপড়গুলোকে ধুয়ে তারপর বাথরুমটা ক্লিন করব। আর আমার বাথরুমটা যেহেতু আমার বেডরুমের সাথে অ্যাটাচ না, তার জন্য কিন্তু বাথরুমটা না আরও ময়লাটা বেশি হয়। কারণ বাথরুমের সাথে যদি অ্যাটাচ থাকতো তাহলে কিন্তু এটার মধ্যে বালিও থাকতো না, কোনো কিছু থাকতো না। আর এখন তো আমরা মানে আমার সামনেটা দিয়ে মানে উঠোনটা দিয়ে এসে বাথরুমে স্নান করি বা কোনো কিছু ধুতে গেলেও বাথরুমে জুতো পরেই কিন্তু আসি, তারপরেও না মানে একদম বাথরুম যেন পুরো হয়ে থাকে তোমার, একদম বালি বালি হয়ে, আর জলটা পাস হয় না। এই সাইডটা দিয়ে উঁচু যে জায়গাটা কাপড়টা আমি করছি, আর আমি যে জায়গাটার মধ্যে বসে আছি পেছনটা ওই যে ঝাড়ুটা আছে এই সাইডটা একদম ঢালু, আর জল গিয়ে জমে ওই সাইডটার মধ্যে থেকে ভিতরে একটা সিনটেক্স আছে ওইটার মধ্যে জলটা চলে যায়, তারপর আস্তে দিয়ে করে এই জায়গাটার মধ্যে জল জমে থাকে, কিছু পাস হয়। তার জন্য বাথরুম এত পরিমাণে পিছলে হয়ে থাকে আর ময়লাটাও বেশি হয়ে থাকে। ওই যে বাসনকুসন মাজা হয়, তারপর আমার শাশুড়ি মা আমি আমরা মানে করি, এইটা ওটা ধোয়া হচ্ছে, তারপর দিকে স্নান করা হচ্ছে। আর বাইরে থেকে বুঝতে পারছো এটা হলে তো মানে এরকমটা হয় না, কিন্তু যেহেতু মানে এটা আমার আলাদা করে করা, তাই জন্য না এটার মধ্যে কিন্তু বালিটা হয়। ওই উঠোন দিয়ে যে মানে আসা যাওয়া করে তারপর বাথরুমে গিয়ে যাই, তো তার জন্য পায়ের বালিও তো একটা থাকে বলো, তাই। আর অ্যাটাচ থাকলে কিন্তু এরকম হতো না, যদি বেডরুম দিয়ে শুধু একদম যেতাম তখন মানে থাকলে এরকমটা হতো না। কিন্তু ওই যে মানে বাথরুমটা করার আগে কোনো প্ল্যান ছিল না, তো পরে এটা করা হয়েছে রান্নাঘর করার পর, তো তখনও মাথায় তো আসেনি, তাই জন্য ওই আলাদা করেই করা হয়েছে। তো যাক, এদিকে দেখো আবার আমার জায়ের মা এসেছে, তো জায়ের মার সাথে কথা বলছি। আর এদিকে দেখো আমি কাপড়গুলোও কিন্তু এখন মেলে দিচ্ছি, আর রোদটাও এখন দিয়েছে বেশ ফুরফুরে রোদ। তো যাক, এদিকে দেখো কাপড়গুলোকে
মেলে দিয়ে তারপরে এই যে দেখো এখন বাথরুমে এসে স্রাবটা দিয়ে দিলাম। স্রাবটা দিলাম ঠিকই, কিন্তু এত পরিমাণে এখন পিছলে হবে আমার যেন ভয় লাগছে। আমি যে বাথরুমটা এখন পরিষ্কার করব। তোমাদের দাদাভাইও কিন্তু মাঝে মধ্যে বাথরুমটা ক্লিন করে, তো এখন তো আর ওর সময় নেই, এখন আমাকেই করতে লাগবে। আর আজকে যেহেতু বাড়িতে আছি, আমি ভাবলাম যেহেতু রান্নাঘরটা আমার হয়নি, না হয় আমি বাথরুমটাই পরিষ্কার করে নিই। আর দেখো ওই যে এই লাল বস্তাগুলো, এগুলো দিয়ে, এগুলো পেঁয়াজের বস্তা কিন্তু, তো এই আমাদের বাড়ি থেকে সবজি দিলে না, তখন এই বস্তাগুলো বাবু দিয়ে দিই। তো এগুলো দিয়ে অনেকে দেখবে বাসনও কিন্তু মাজে, তো আমার তো আর বাসন মাজার জন্য এগুলো লাগে না, আমি বাথরুম টাথরুম পরিষ্কার করতে গেলেই এগুলো ইউজ করি। তো দেখো পুরোটার মধ্যে স্রাব দিয়ে দিলাম, ব্লিচিং পাউডারটা দিলাম না, ব্লিচিং পাউডার ছিল আমি এটা দিলাম না, স্রাবটা দিয়ে কিন্তু পরিষ্কার করছি। এইবারে যে আমার মজা আসা শুরু হলো, দেখো পুরো একদম চকাচক করে নেবো। আর বললাম না অনেক দিন হয় এগুলো ডিপ ক্লিনটা করা হচ্ছে না, এমনিতেই ক্লিন করে নিই। তোমাদের দাদাভাই স্নানে আসলে নোংরা দেখলে, নোংরা তো হয়, ওই যে জলটা পাস হয় না তার জন্য। জলটা যদি পাস হয়ে যেত, নোংরা হলো বালু থাকুক যাই থাকুক না কেন, তাহলে দেখবে কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু জলটা পাস হচ্ছে না, তাই জন্য নোংরাটাও হয়ে থাকে আর পিছলেও হয়ে থাকে। ওই সাইডটা দিয়ে তো পুরো পিছলে হয়ে থাকে, মানে বাথরুমে কেউ আসলে যেন একটা ভয় লাগে এরকম। আর এই সাইডটা দিয়ে আবার ঠিকঠাক থাকে, ওই মিস্ত্রি দাদাই এরকমটা করেছে। তো যার জন্য খাটুনিটাও বেশি হয়। না হলে জল যদি প্রত্যেক দিন একটা পাস হয়ে যেত, তাহলে নোংরাটাও থাকতো না। কিন্তু কী আর করার, আমাকে তো এখন করতেই লাগবে। তো যাক, এদিকে দেখো এবারে 3 সাইডের ওয়ালগুলোকে ভালো করে একদম মেজে ঘষে দিচ্ছি এটা দিয়ে। আর স্রাব একটুখানি নিয়েছি, পুরোটার মধ্যে দিলাম, তো তাই জন্য কিন্তু হয়েছে, যেহেতু এরকমভাবে দিয়েছি। আর পুরো যেন একদম মানে কি বলবো, আমি হাঁটছি আর কাজগুলো করছি, এত ভয় লাগছে যে এখন যদি কোনো কিছু হয় বেশ। আর আমার মার পায়ের আর কোমরের যে হয়েছিল, মানে হালকা একটুভাবে পড়ে কিন্তু এরকম জয়েন্ট ছুটে যাওয়া অবস্থা, এটার কথা মনে হলো যেন আরও ভয় লাগে কাজ করতে গেলে। এদিকে দেখো বাথরুমের দরজাটাকেও ভালো করে একটু ঘষে দিচ্ছি। অন্য সময় তো ক্লিন করলে দরজা টরজাগুলো আর মানে ঘষা হয় না, এমনিতে শুধু মানে নিচটা করে পরিষ্কার করে নিই। তো বললাম না ডিপ ক্লিন করবো, এখানে তো পুরো আমার 1.5 ঘন্টার মতো লাগবে। আর এই কাজগুলো তো তোমরা দেখে নিচ্ছ কতটুকু সময়ের মধ্যে করে নিচ্ছি। আসলে এই কাজগুলো করতে গিয়ে যে আমার কতটা সময় লেগেছে একমাত্র আমিই জানি। তো যাক, সুন্দর করতে গেলে, পরিপাটি করতে গেলে তো একটু কষ্ট তো করতেই হবে বলো। তো এদিকে দেখো বাথরুমের সামনের দরজার সাইডটা, এই জায়গাটা তো আমি পরিষ্কার মানে ভালো করে একদম মুছে দিয়েছি। এবারে পেছনটা ভালো করে মুছে দেবো। আর ভিতরে যে একটা সিনটেক্স দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে কিন্তু আমাদের যখন অতিরিক্ত পরিমাণে রোদ দেই, উপরে সিনটেক্সের জল পুরো আগুন হয়ে থাকে গরম জলের মতো, তখন এটা দিয়ে স্নান করি। আর ঠাকুরের বাসনপত্র এটা থেকে আমার ধোয়া হয়, বেশিরভাগ ঠাকুরের বাসনপত্রই ধোয়া হয়, ওইটার মধ্যে ঠাকুরের বাসনপত্র কিন্তু ধুই না, ওইটার জন্য আমার করা। তবে এটা না থাকলে কিন্তু বাথরুমটা আরও বড় ছিল, কিন্তু এখন যেহেতু এটা আমার ওই ঠাকুরের টিয়ে করার জন্য করা হয়েছে তাই। আর আবার যদি আমার ঠাকুর ঘরের মধ্যে যদি আলাদা করে আবার বেসিং করে নিই, তখন কিন্তু আবার এটা আমার কোনো দরকার হবে না। তো যাক, কাজে তো লাগবেই, মানে উপরের সাথে না হয়ে মানে একদম করে নেবে, মানে জলটা যেন একদম ওই ঘরে চলে যায়। তো এটা জানি না মানে হবে কি না, বা এখন তো এখানে নিয়ে করছি। তো এদিকে দেখো এবারে এই যে এটাকে করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। কতদিন আগে উপরের সিনটেক্সটা পরিষ্কার করা হয়েছে, নিচেরটাও পরিষ্কার করে দিয়েছে, দুজন এসে পরিষ্কার করে দিয়েছে। কারণ মোটরের জলে তো অনেক মানে আয়রন থাকে, তো আয়রনগুলো পরিষ্কার না করলে জলটাও ঘোলা বের হয়, আর জলটাও না বেশি মানে করতে পারে না, এত পরিমাণ আয়রন জমে থাকে ভিতরে, পুরো ফুল হয়ে থাকে এত পরিমাণ আয়রন। তো কিছুদিন আগে দুজনকে দিয়ে কিন্তু পরিষ্কার করিয়েছিল। তো এদিকে দেখো বাইরেটাকে পরিষ্কার করে দিচ্ছি। বাইরেটা এটাকে আর মনে হয় না মানে করার পর গত বছরে মনে হয় করেছিলাম, 1 বছর হয়ে মানে হয়ে যাবে, এটাকে উপর দিয়ে আর পরিষ্কার করা হচ্ছে না। ভিতরটা কিন্তু পরিষ্কার যে করলো 7-8 মাসের মতো হবে। তো এবারে এটাকে বাইরে দিয়ে ভালো করে এটা দিয়ে, ওই যেটা দিয়ে মানে নিচটা পরিষ্কার করেছি, এটা দিয়ে সিনটেক্সটাও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। আর জল দিয়ে পুরো বাথরুমটাকে সাইড ফাইড দিয়ে পুরো কিন্তু আমি ওয়াশ করে দিচ্ছি। এই যে দেখো ওয়ালগুলোও কিন্তু একদম মেজে ঘষে দিচ্ছি, মানে বললাম না পুরো ডিপ ক্লিন করবো। আর বাথরুম তো আর সহসা এমনিতেই মানে পুরো পরিষ্কার করা হয় না, ঘরের মতো ফ্লোরটা পরিষ্কার করি, কিন্তু সাইড ফাইডগুলো তো পরিষ্কার করা হয় না। আর এত পরিমাণে মানে কি বলবো তোমাদেরকে, শুধু মানে মাটি বেরোচ্ছে, মাটি, কারণ এটা তো পরিষ্কার করা হয় না বলো, বছরে 2 বছরও পরিষ্কার মানে ফ্লোরটাই বেশিরভাগ করা হয়, কিন্তু ওই সাইড ফাইডগুলো তো এমনিতে পরিষ্কার করা হয় না, মাকড়সার জাল করে রাখলে ওগুলো ফেলে দিই, ওয়ালগুলোকে কিন্তু এভাবে করি না। তো এটা করার পর বলতে পারো মানে এখন গিয়ে করছি। আগে করেছিলাম মনে হয় একটা সাইড, মনে হয় আমার ঠিকঠাক মনে হচ্ছে না, করেছিলাম, ব্লগগুলো দেখলে বুঝতে পারবো। তো এবারে দেখো এই যে সাইডগুলোকে ভালো করে একদম করে আগে স্রাব দিয়ে ভালো করে মেজে ঘষে তারপর কিন্তু আমি জলটা দিয়ে দিলাম শাওয়ারটা দিয়ে। আর এবারে নিচটাকে ভালো করে করে দিচ্ছি। ওই যে জলটা পাস হচ্ছে না, দেখো কী পরিমাণে কষ্ট হচ্ছে, পুরো স্রাব গিয়ে ওইটার মধ্যে গিয়ে মানে হচ্ছে, মানে কি বলো তো, আমরা যতই পরিষ্কার করে রাখি না কেন, ওই যে জলটা পাস না হওয়ার কারণে কিন্তু আমাদের এই অসুবিধাটা হচ্ছে। অথচ কিন্তু দেখো এখানে কোনো কিছু করা হয় না, শুধু ঠাকুরের বাসন ধোয়া হয়, আমরা স্নান করি। আর ওই যে আমাদের পায়ের সাথে বললাম না উঠোন দিয়ে আসা হয়, তো বালটালি তো থাকবে, ওইটা আসে, এই জন্যই কিন্তু এরকম বালিটালি হয়ে থাকে। তো জলটা পাস না হওয়ার কারণে কিন্তু এরকমটা হয়, জল জমে।
তো যাক, দেখো পুরো বাথরুম একদম ক্লিন করে নিচ্ছি। এবারে আমি স্নানটা করব, এদিকে পুজোটাও দেবো। পুজো দিতে দিতে মনে হয় আমার আজকে 2টা বেজে যাবে। এখন তো পুরো 1:30টার উপরে বাজছে। তো ওইদিকে স্নান করব, পুজো দেবো, অনেকটা হয়ে যাবে। তো যাই হোক, হাতগুলো ব্যথা না হলে হয়, অনেকটা প্রেশার পড়েছে আজকে হাতের উপরে। আর এই যে দেখো আমার বাথরুম পুরো ক্লিন হয়ে গেছে। তো যাই হোক, আজকে সংসারে কাজকর্ম একদম জলদি করে এদিকে বাথরুমটা কিন্তু ক্লিন করে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।